আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, অ্যাসিস্ট্যান্ট টিচার, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বনায়ন নিয়ে আলোচনা শুরু করব। আজকের এই বনায়ন অধ্যায়টা তোমাদের আগামী পরীক্ষার সিলেবাস অনুযায়ী করা হচ্ছে। প্রথমে আসো, বন। বন সম্পর্কে তোমরা জানো বন কি। এই আর বন থেকে এসেছে বনায়ন শব্দটি। বনায়ন অর্থ হলো গাছ লাগানো। মানব সভ্যতার বিকাশে বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানুষ আগে বনে জঙ্গলে বসবাস করত এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করত। জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই বনায়নের কোনো বিকল্প নেই। বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মতভাবে গাছ লাগানো, পরিচর্যা এবং ব্যবস্থাপনা। বনায়ন মানে হলো গাছ লাগানো। আর আমরা যে প্রাকৃতিক বন দেখে থাকি, এখানে কেউ গাছ লাগায়নি, এটা নিজে নিজে হয়েছে। এই অধ্যায়ে আমরা বৃক্ষরোপণ অভিযান, কৃষি ও বৃক্ষ মেলা এসব নিয়েও আলোচনা করব। তাহলে আমাদের পাঠ পরিকল্পনাগুলো একটু দেখে নাও। এই অধ্যায়ে প্রথমে পাঠ 1 বন ও বনের ধারণা দেওয়া হবে। পাঠ 2 বনের অর্থনৈতিক গুরুত্ব। পাঠ 3 বনের পরিবেশগত গুরুত্ব শেখানো হবে। পাঠ 4 বনের চিত্ত বিনোদনগত ও জীববৈচিত্র্যগত গুরুত্ব কী রয়েছে সেগুলো জানা যাবে। এরপরে আছে বনের প্রকারভেদ, সামাজিক বনায়ন, সড়ক ও বাঁধে সামাজিক বনায়ন, সামাজিক বনায়নের প্রয়োজনীয়তা, উপযোগিতা, সামাজিক বনায়ন বাস্তবায়ন, চারা রোপণ পদ্ধতি, চারা রোপণের পরিচর্যা, ট্রেনিং, প্রুনিং, গাছের ক্ষতস্থান ড্রেসিং। এছাড়া রয়েছে কৃষি ও বৃক্ষ মেলা, কৃষি ও বৃক্ষ মেলার উপযোগিতা, উপজেলা ও জাতীয় পর্যায়ে কৃষি ও বৃক্ষ মেলা, ব্যবহারিক কিছু ক্লাসও রয়েছে এর ভিতরে। আচ্ছা, এর অধ্যায়ে আমরা মূলত যা শিখব সেটি হলো বন ও বনায়নের ধারণা, প্রকারভেদ, সামাজিক বনায়ন এর ধাপসমূহ, সামাজিক বনায়নের উপকারিতা, বাস্তবায়নের উপায়, বনজ বৃক্ষের চারা রোপণের ধাপগুলো জানব, বৃক্ষের ট্রেনিং, প্রুনিং, ড্রেসিং ইত্যাদি জানব। আচ্ছা, এই অধ্যায়ের মূল আলোচনা শুরু করা যাক। এবার আসো পাঠ 1 বন ও বনের ধারণা ও গুরুত্ব। প্রথমে আমরা জানব বন এর ইংরেজি শব্দ হলো ফরেস্ট। ফরেস্ট শব্দটি ল্যাটিন শব্দ ফরেস বা ফরিস থেকে এসেছে। এর ফরিস শব্দের অর্থ হলো বহির্ভাগ বা বসত বাড়ি থেকে দূরের স্থান। সাধারণত আমরা বন দেখি যে বন বসত বাড়ি থেকে অনেক দূরে হয়। সেই ধারণা থেকে চলে এসেছে ফরিস শব্দটি, আর সেখান থেকে ফরেস্ট হয়েছে। আর বাংলায় যাকে বলি আমরা বন। কিন্তু বনের একটা সংজ্ঞা আছে, সেটি হলো বৃহদাকার গাছপালা দ্বারা আচ্ছাদিত বিস্তৃত এলাকা, যেখানে বন্য পশু পাখি, কীট পতঙ্গ ও অন্যান্য জীব প্রাকৃতিকভাবে বসবাস করতে পারে, তাকে
বন বলা হয়। গাছপালা, বন্য পশু পাখি, কীটপতঙ্গ ও জীবের সমন্বয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়। একটি বনে সাধারণত অসংখ্য গাছপালা থাকে এবং জানা অজানা পশু পাখিও থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বনের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য রক্ষা, সর্বাধিক বনজ সম্পদ উৎপাদন ও ভৌগোলিক পরিবেশে সহায়ক জলভূমির জন্য যে কোনো একটি দেশে তার স্থলভাগের 25% বনভূমি থাকা প্রয়োজন। আমাদের দেশের বনের আয়তন 25% নয়, সরকারি হিসাব মতে এটি হলো 17 ভাগ। ইউনেস্কো বলেছে এটি 10 ভাগের কাছাকাছি। তাহলে এর পরিমাণ আসলে কত? এর বন বিভাগ, বাংলাদেশের যে বন বিভাগ রয়েছে তাদের মতে এটির পরিমাণ হলো 16 লক্ষ হেক্টর। এই বনভূমিতে আমরা যে সকল সম্পদ পাই বা দেখতে পাই, যেমন কাঠ হোক, বাঁশ, বেত, মোম, মধু, এগুলো হলো সম্পদ। এই সম্পদগুলোকে বলা হয় বনজ সম্পদ। বনভূমিতে যে সম্পদ রয়েছে সেগুলো হলো বনজ সম্পদ। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বনের বৈশিষ্ট্য লিখো। বনের বৈশিষ্ট্য, বনে কি কি থাকতে হবে সেটি এই পয়েন্টগুলো দেখলেই পারবে। 1 নম্বর বৈশিষ্ট্য, সাধারণত বনের আয়তন হবে বিশাল, কয়েক শতক হেক্টর থেকে কয়েক হাজার হেক্টর হতে পারে। বনের বৃহদাকার গাছ থাকবে, একটি বনে বড় বড় গাছ থাকবে, ছোট মাঝারি গাছও থাকবে। গাছের পাশাপাশি লতাগুল্ম থাকবে। একটি বনে অসংখ্য আগাছা, পরগাছা, অণুজীব থাকবে। সেই বনের গাছগুলো প্রাকৃতিক নিয়মে বড় হবে। গাছ থেকে ফল পড়ে সেই ফল থেকে আবার গাছ হবে। সমুদ্র পৃষ্ঠের থেকে উঁচু নিচু, শুকনো বা জলাবদ্ধ হতে পারে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অনুযায়ী বন সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচু হতে পারে অথবা সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু হতে পারে বা জলাবদ্ধ হতে পারে, সেটা কোনো বিষয় না। এরপরে হলো বনে বাঘ, ভালুক, সিংহ, শিয়াল, বানর, হরিণ ইত্যাদি পশু থাকবে। বনে নানা রকম পাখি থাকবে, যেমন দোয়েল, ঘুঘু, কোকিল, কাক ইত্যাদি। বনের ভেতরে নানা রকম কীটপতঙ্গ থাকবে, যেমন মৌমাছি, উইপোকা, প্রজাপতি, বোলতা ইত্যাদি। মাটির ওপরে পাতা, ঝোপঝাড় ইত্যাদি পচা, আধপচা লিটার থাকবে। লিটার মানে পচা যে অংশ, গাছের পচা অংশ, পশু পাখির পচা অংশ, এগুলোকে লিটার বলে। মানে পাতার যে পচা অংশ সেগুলোকে লিটার বলা হচ্ছে, এগুলো থাকবে। মাটিতে বিয়োজিত, আংশিক বিয়োজিত এবং সম্পূর্ণ বিয়োজিত জৈব পদার্থ থাকবে। সাধারণত মাটি হবে পরিপক্ক, ফলে মাটির পার্শ্বচিত্রের বৈশিষ্ট্য পূর্ণাঙ্গরূপে শনাক্ত করা যাবে। এখানে পার্শ্বচিত্র বলতে মাটিকে যদি আমি সোজাসুজিভাবে কেটে যাই, কাটলে আমরা একটি চিত্র দেখতে পাবো। উপরে একরকম রং হয়ে থাকবে, মাঝে আরেক রকম রং দেখা যায়, এগুলো হলো লেয়ার। এই লেয়ারগুলো দেখে মাটিকে শনাক্ত করা যাবে যে এটি কত বছর পুরনো মাটি। এরপরে হলো বনের মৃত্তিকা
প্রাকৃতিক অবস্থায় অকর্ষিত থাকবে, আরেকটা হলো বনের গাছপালার স্তর বিন্যাস থাকবে। আচ্ছা, বনায়ন কি? অ্যাফরেস্টেশন বা বনায়ন কি? সাধারণত বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধির জন্য বিজ্ঞানসম্মতভাবে গাছ লাগানো, পরিচর্যা ও ব্যবস্থাপনা পদ্ধতিকে বনায়ন বলা হয়। জনসংখ্যা বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়নের সাথে সাথে বনজ সম্পদের চাহিদা বেড়েছে। ফলে বর্ধিত চাহিদা মেটাতে অধিক হারে কাঠ আহরণের ফলে প্রাকৃতিক বনজ সম্পদ দ্রুত কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তাই বনজ সম্পদের অভাব দূর করার জন্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনায়নের গুরুত্ব দিন দিন বাড়ছে। বনায়নের ফলে বনভূমি হতে সর্বাধিক বনজ সম্পদ উৎপাদিত হয়। এবার আসো বনায়ন কত প্রকার ও কি কি এ বিষয়ে জানি। বনায়ন মূলত দুই প্রকার, একটি হলো প্রচলিত বনায়ন, আরেকটি হলো সামাজিক বনায়ন। প্রচলিত বনায়ন বলতে আমরা প্রচলিত অর্থে যেটাকে বন বলি, মানে যে বনে জনগণ এর কোনো ভূমিকা নেই, রাষ্ট্রের ভূমিকা আছে, জনগণের কোনো ভূমিকা নেই, শুধু রাষ্ট্রের ভূমিকা আছে, মানে রাষ্ট্র ওই বনটাকে নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় প্রচলিত বনায়ন। মানে যেমন সুন্দরবন তৈরিতে জনগণের কোনো হাত নেই, মানে সুন্দরবনের গাছগুলো জনগণ গিয়ে লাগিয়ে আসেনি, বরং সুন্দরবন সরকার নিয়ন্ত্রিত, অর্থাৎ সুন্দরবনের যতটুকু এরিয়া আছে সেই এরিয়ার মালিক হলো সরকার। এই ধরনের বনকে প্রচলিত অর্থে আমরা বন বলি, একে বলা হয় প্রচলিত বন। বনজ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ শূন্য ও আহরণকৃত ভূমিতে এবং উপকূলীয় নতুন চরাঞ্চলে এ ধরনের বনায়ন করা হচ্ছে। আচ্ছা, কিছু কিছু বনায়ন আছে যেগুলো সরকার করছে, সেগুলো প্রচলিত বনের মধ্যে আসবে। আচ্ছা, এরপরে আসে সামাজিক বনায়ন। এগুলো সরকার করছে না, জনগণ সরাসরি করছে, সেগুলো হলো সামাজিক বনায়ন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণে যে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হয় তাকেই সামাজিক বনায়ন বলা হয়। সামাজিক বনায়ন বিভিন্ন রকমের হতে পারে, যেমন কৃষি বনায়ন, সড়ক বাঁধ বনায়ন ইত্যাদি। সার্কভুক্ত দেশের মধ্যে বনভূমির পরিমাণ সব থেকে বেশি রয়েছে ভুটানে। ভুটানে প্রায় ৭১.৮% বনভূমি রয়েছে। আর সব থেকে কম বনভূমি রয়েছে আফগানিস্তানে, যেটির পরিমাণ হল ২.০১%। সার্কভুক্ত দেশের মধ্যে আয়তনে বড় দেশ হলো ভারত। এই ভারতের বনভূমির পরিমাণ হল ২৩.৭%, প্রায় ২৫-এর কাছাকাছি, এবং এর বনভূমির পরিমাণটা সব থেকে বেশি, ৭০৭ বর্গ কিলোমিটার প্রতি হাজার। আচ্ছা, আর নেপালে ২৫.৪, মানে ভারসাম্য রয়েছে, নেপালে প্রকৃতির একটি ভারসাম্য রয়েছে ২৫.৪, এবং এর পরিমাণ হল ৩৬.৪ বর্গ কিলোমিটার প্রতি হাজার। এভাবে আরেকটি দেশ দেখতে পারি, শ্রীলঙ্কা, যেটি বনভূমির পরিমাণ ২৫-এর বেশি, অর্থাৎ ৩৩.২%, যার
পরিমাণ হলো 20.7 বর্গ কিলোমিটার। যাই হোক, বন, এবার আসো বনের গুরুত্ব কী। এটি সব থেকে বেশি আসে পরীক্ষায়, বনের গুরুত্ব। বিশ্বে মানুষ ও অন্যান্য প্রজাতির অস্তিত্ব, রক্ষা, উন্নয়ন ও বিকাশের জন্য বনের গুরুত্ব অপরিসীম। বনের গুরুত্বকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্থনৈতিক ও শিল্পগত গুরুত্ব, আরেকটা হলো পরিবেশগত গুরুত্ব, তারপরে হলো জীববৈচিত্র্যগত গুরুত্ব এবং সর্বশেষ বিনোদনগত গুরুত্ব। আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য জেনে রাখা ভালো যে বাংলাদেশে 64টি জেলা রয়েছে, তার ভেতর 29টি জেলার কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই, মানে রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন কোনো বনভূমি নেই। মাত্র 8টি জেলায় পরিবেশগত ভারসাম্য রক্ষার মতো প্রয়োজনীয় বনভূমি রয়েছে, আর বাকি সব জেলায় নেই। উপকূলীয় সবুজ বেষ্টনী বনাঞ্চল রয়েছে 12টি জেলায়। উপকূলীয় সবুজ বেষ্টনী, আচ্ছা, এইটা সম্পর্কে পরবর্তীতে তোমরা শুনবে, জানবে। আচ্ছা, বনের গুরুত্বকে খুব সংক্ষেপে এখানে লেখা হয়েছে। 1 নম্বর হলো অর্থনৈতিক ও শিল্পগত গুরুত্ব বা শিল্প গুরুত্ব। 1 নম্বর হচ্ছে শিল্পের কাঁচামাল সংগ্রহ, সরবরাহ, জ্বালানি, ভেষজ দ্রব্য। এই 3টি জিনিস আমরা বন থেকে পাই। পরিবেশগত গুরুত্ব কি? পরিবেশে সকল উপাদান বনে রয়েছে, তাই আবার প্রাকৃতিক দুর্যোগ, ভূমিক্ষয় রোধ ইত্যাদি ইত্যাদি ভূমিকা রয়েছে বনের। এরপরে হলো জীববৈচিত্র্যগত গুরুত্ব। বন কি করে থাকে? বন জীববৈচিত্র্য সংরক্ষণ করে থাকে। এছাড়া প্রাণীর খাদ্যচক্র যাতে নষ্ট না হয় সেই দিকে বনের গুরুত্ব রয়েছে। জীবের পারস্পরিক সম্পর্ক বজায় থাকে শুধুমাত্র বনের ভেতরে। বিনোদনের গুরুত্ব হলো বনভোজন করতে আমরা বনে যাই, সুতরাং এটি বিনোদনের একটি অংশ। তাছাড়া সুন্দরবনে অনেক পর্যটকরা ভ্রমণ করে থাকেন, তাহলে এটি পর্যটকদের জন্য একটি বিনোদনের বিষয়। আরেকটি হলো সৃজনশীল বিজ্ঞান সাধনা। বিজ্ঞান সাধনার জন্য অনেক সময় আমরা বনে গিয়ে থাকি। বনের অর্থনৈতিক গুরুত্ব ও শিল্প গুরুত্ব, পার্ট 2। বনের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম, তবে আমরা সংক্ষেপে কিছু গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথম গুরুত্ব হচ্ছে আবাস ও জ্বালানি। মানুষের আবাস ও জ্বালানি সহ বিভিন্ন কাজে বনজ দ্রব্যের ব্যবহার বেড়েই চলেছে। বন থেকে আহরিত এসব দ্রব্যের আর্থিক মূল্যায়ন করে তা দেশজ উৎপাদনে যুক্ত করা হয়। সকল কাঠ বা কাঠের বর্জ্যদ্রব্য জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। জ্বালানি কাঠের মধ্যে প্রধানত রয়েছে মান্দার, বট, পিতরাজ, জারুল, বরুণ, মেরা, মিশ্র, স্থানীয় বৃক্ষরাজি, ঝোপ ও বিবিধ আগাছা। বাঁশের কঞ্চি, পাতা, গোড়া, শিকড়, খোল প্রভৃতি গ্রামে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। বন থেকে 11 লক্ষ ঘনফুট জ্বালানি কাঠ পাওয়া যায়।
এছাড়া রয়েছে বাঁশ, গোলপাতা, ছন ইত্যাদি উপদ্রব্য। এরপরে আরেকটি গুরুত্ব হচ্ছে বনের আর্থিক গুরুত্ব। মানে এই জিনিসটা আসলে কি, 2016 থেকে 2017 অর্থ বছরে প্রধান প্রধান বনজ দ্রব্যের তথ্য এখানে দেওয়া হয়েছে। এগুলো এই তথ্যের পাশে লেখা হয়েছে এর অর্থনৈতিক মূল্য। যেমন কাঠ 20 লক্ষ ঘনফুট প্রায় এটি আহরিত হয়েছে বন থেকে। জ্বালানি কাঠ 11 লক্ষ ঘনফুট আহরিত হয়েছে এই 1 বছরে। বাঁশ 3 কোটি, গোলপাতা 1.8 কোটি। তারপর 5 নম্বরে আছে মাছ 41,000 কেজি। এগুলো হলো বন থেকে আহরিত হয়েছে, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। এরপর হলো শিল্প গুরুত্ব। বনের শিল্পগত গুরুত্ব রয়েছে, সেগুলো হলো বিভিন্ন শিল্পের কাঁচামাল বন থেকে পাওয়া যায়। যেমন কাগজ শিল্প, বাংলাদেশের কর্ণফুলী পেপার মিলে বছরে 46,000 টন বাঁশ এবং 51,000 ঘনমিটারেরও বেশি কাঠ সরবরাহ করা হয়। খুলনা নিউজ প্রিন্ট মিলে বার্ষিক প্রায় 16,000 ঘনমিটার সুন্দরবনের গেওয়া কাঠ প্রয়োজন হয়। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে পাল্প ও পেপার মিল সহ দেশের অন্যান্য পেপার ও মণ্ড তৈরির মিলে বছরে হাজার হাজার টন বাঁশ কাঠ প্রভৃতির প্রয়োজন হয়। এরপরে হলো নির্মাণ ও যানবাহন শিল্প। বিভিন্ন নির্মাণ শিল্পেও কাঠ বাঁশ ব্যবহৃত হয়। গ্রামীণ গৃহ নির্মাণের বিভিন্ন কাজ, যেমন খুঁটি দেওয়া, ঘরের বেড়া দেওয়া, বিম বা আড় তৈরি ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। সেতু বা সাঁকো, বৈদ্যুতিক খুঁটি, নৌকা, রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি ইত্যাদি তৈরিতে কাঠ বাঁশ ব্যবহৃত হয়। আসবাব ও ক্ষুদ্র শিল্প, বনজ দ্রব্য হস্তশিল্পেই অধিক হারে ব্যবহৃত হয়। এই শিল্পের অধীনে তৈরি হয় চাটাই, ডোলা, কুলা, ঝুড়ি, চালনি, খাঁচা, কলম, টুপি, ফুলদানি, লাঠি, কাঠি, দাঁত, খিলান ইত্যাদি। এবারে তোমরা এই চিত্রগুলো দেখো, এখানে কিছু বাঁশের তৈরি হস্তশিল্প রয়েছে। কুলা আছে, মাছ ধরার, পোলো আছে, বাঁশের তৈরি সোফা আছে, ঝুড়ি আছে। এগুলো দেখানোর অর্থ হলো এই সকল শিল্পে আমরা বনের কাঠ বাঁশ ইত্যাদি ব্যবহার করে থাকি। এরপরে বনের আরও কিছু গুরুত্ব আছে। রেয়ন শিল্পে কাঁচামাল বন থেকে আসে। রাঙ্গামাটির রেয়ন শিল্পের জন্য বিশেষ জাতের বাঁশ ও কাঠ প্রয়োজন হয়। দেয়াশলাই শিল্প, দেয়াশলাইয়ের যে কাঠি, সেই কাঠির তৈরিতে ইউক্যালিপটাস, বট, চাকুয়া ইত্যাদি গাছ ব্যবহার করা হয়। ডেকোরেশন শিল্প, ঘরবাড়িতে যে ডেকোরেশনগুলো করা হয় সেগুলোতে বাঁশ ব্যবহার করা হয়, অনেক সময় কাঠও ব্যবহার করা হয়। এই সকল পণ্য আমরা বন থেকে পাই। প্রসাধন শিল্প, আগর গাছ থেকে আমরা সুগন্ধি কাঠ পাই। সেই আগর গাছ থেকে আমরা সুগন্ধি সংগ্রহ করি এবং আতর তৈরি করি। ভেষজ শিল্প, ভেষজ শিল্প বলতে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি যে ওষুধগুলো তৈরি করা হয় সেই ওষুধগুলোর মূল উপকরণগুলো কিন্তু গাছ থেকে সংগ্রহ করা হয়। যেমন ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা, এই 3টি মিলে হয় ত্রিফলা। এরপরে হলো কালো মেঘ, অর্জুন গাছের ছাল ইত্যাদি
হলো ইত্যাদি ব্যবহার করা হয় ভেষজ শিল্পে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমলকি, এটি হলো আমলকি, আর এটি হলো বহেরা ফল, আর এটি হলো হরিতকি ফল। হরিতকি হলো এমন এক ধরনের ফল যে ফল পাকলেও একই রকম থাকে, পাকলে শুকিয়ে যায় এবং কখনো পচে না। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিও দেখার জন্য।